আজকের এই সমবায় কর্মশালায় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যেই আমাদের আজকের এই কর্মশালার প্রারম্ভিক কাজ সম্পন্ন হয়েছে। আমাদের সম্মাননীয় জেলা শাসক মহোদয় উনি এসে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা দিয়ে গেছেন, কিছু সাজেশনস দিয়ে গেছেন। আমরা নিশ্চয়ই সেগুলো আগামী 3 মাসের মধ্যে কার্যকরী করব। তবে আমার আজকের এই সমবায়ী বন্ধুদের দেখে যেটা মনে হচ্ছে, আমি ঠিক প্রায় 10 বছর পিছিয়ে গেছি। 2011 থেকে 2013 সাল এই সময়টাতে আমি পূর্ব মেদিনীপুরে কনকাই মহকুমায়, কনকাই সাব ডিভিশনের, কাঁথি সাব ডিভিশনের রামনগর দীঘায় বিডিও ছিলাম 2011 থেকে 2013। সেই সময় আমি 2 বছর কাঁথি মহকুমার বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছি বিভিন্ন কার্য সম্পাদনের জন্য। সেখানে আমি বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মুখীন হয়েছি। আমি জানতাম না কাঁথিতে না গেলে যে সমবায় আন্দোলন কি জিনিস। সমবায় আন্দোলনের পীঠস্থান যদি বলেন, আমি বলবো যে পূর্ব মেদিনীপুরের কাঁথি। ওখানে আমি পেয়েছি সমরেশ দাস বলে আমাদের একজন সমবায় বন্ধু ছিলেন, যারা পুরনো সমবায় দপ্তরের কর্মী আধিকারিক বা যারা রাজ্য স্তরে সমবায় আন্দোলনের সাথে যুক্ত, তারা সমরেশ দাসকে চিনবেন। উনি এখন আর নেই। এবং আমাদের এই জেলায় 250টি সংঘ রয়েছে, কোঅপারেটিভ সোসাইটি, মহিলাদের দ্বারা পরিচালিত 250টি, প্রত্যেকটি অঞ্চলে একটি করে রয়েছে। 26টি মহাসংঘ রয়েছে, প্রত্যেকটি ব্লকে একটি করে। স্বনির্ভর দলের মেয়েরা তৈরি করেছে। তারা প্রচুর কাজ করছে। আমাদের এই জেলাও কিন্তু রাজ্যের মধ্যে, বিশেষ করে মহিলা সমবায় সমিতিতে 1 নম্বরে রয়েছে রাজ্যের মধ্যে। এটা একটা বড় ব্যাপার। ফলে প্রচুর কর্মকাণ্ড আমাদের এই জেলায় শুরু হয়েছে। আবার নতুন করে মানব মুখার্জি সাহেব আছেন এখানে, আমাদের ডিআরসিএস সাহেব। তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং একজন উদ্যোগী জেলা আধিকারিক। ওনাকেও আমরা সকলে সহযোগিতা করি যে আপনার কার্য রূপায়ণে যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের এখানে ভাগীরথীর ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন, আমার পুরনো বন্ধু। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সিইও সাহেব, এবং এখানে বেশ কিছু কোঅপারেটিভ ব্যাংকের সিইও সাহেবরা আছেন। তার মধ্যে অনেকেই আমার সাথে কাজ করেছে। রুকনুদ্দিন সাহেব কাজ করেছে, আমাদের মৃণালবাবু কাজ করেছেন, অনেকে কাজ করেছেন, শ্রীমন্তবাবু আমার সাথে কাজ করেছেন। আমরা একসাথে কাজ করে দেখেছি। কাজের বিরাট সুযোগ রয়েছে এই জেলায়। এই জেলায় কাজ করার বড় সুযোগ হচ্ছে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রাণী সম্পদ বিকাশ, এই সমস্ত জায়গায় হস্তশিল্প, বিরাট কাজ, সিল্ক, কাঁসা, পিতল, শোলা, বিভিন্ন ক্ষেত্রে বিরাট সুযোগ রয়েছে। কারণ আমি নিজে এই 2 বছর ধরে কাজ করে আবার দেখছি যে এখানে উৎপাদন করার জন্য যা কাঁচামাল দরকার হয় সমস্তটা, প্রকৃতি এখানে সদয়, সমস্ত কাঁচামাল এখান থেকে স্বল্প মূল্যে পাওয়া যায়। এখানে লেবার কস্ট কম। শুধুমাত্র আমাদের উৎপাদিত সামগ্রী বাজারজাতকরণ করতে হবে, বাল্কে উৎপাদন করতে হবে। আমি নিজে ম্যানেজমেন্টের ছাত্র। আমি আপনাদের বলি যে আমাদের এখানে আমি যে সমস্ত মেয়েদের দিয়ে বড়ি উৎপাদন করা, তারপরে ধরুন প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন করার জন্য যে সমস্ত মেশিন আমাদের স্বনির্ভর দলের মেয়েদের, সংঘের মেয়েদেরকে আমরা দিয়েছি বা কিনে দেওয়া হয়েছে, যা কিছু করা হয়েছে, তারা বাজারে যখন যাচ্ছে, সে গিয়ে ওই বড়িটা বিক্রি করছে। দোকানদার বলছে আমি 20 টাকা বেশি দেবো না তোমাকে বড়িটার দাম। ওই মেয়েটি বাধ্য হচ্ছে 20 টাকায় বড়িটা দিতে, কারণ ওর বাজার এখানেই সীমাবদ্ধ। ওর টাকা আমরা মার্কেটিং করে অন্য জেলায়, অন্য রাজ্যে নিয়ে যেতে পারছি। ওই বড়িটার দাম 20 টাকা, কিন্তু আমি যখন বসছি অঙ্ক কষতে, ওর কস্টিং এর, ওর কাঁচামাল এবং ওর উৎপাদনের খরচ, ওর ইলেকট্রিসিটি, ওর হচ্ছে লেবার কস্ট,
ওর প্যাকেজিং, যেটা আমাদের প্যাকেজিং করছে সেই প্যাকেটের মূল্য সবটা মিলিয়ে দেখা যাচ্ছে ওর 20 টাকার 50 পয়সা দাম পড়ে যাচ্ছে উৎপাদন মূল্য, কস্ট প্রাইস। তাহলে ওকে অন্তত পক্ষে 20% লাভ রাখতে হবে, 20% লাভ। তাহলে 2 টাকা ন্যূনতম লাভ রাখা উচিত ছিল, মানে 4 টাকা লাভ রাখা উচিত ছিল। তাহলে ওর 24 টাকায় বিক্রি হওয়ার কথা, কিন্তু বাধ্য হলো 20 টাকায় বিক্রি করতে। কারণ একটাই, সেটা হচ্ছে দুটো জিনিস পারছে না। একটা হচ্ছে ও কস্টিং করে উঠতে পারছে না, বাজারে ওর কাঁচামাল সস্তায় কিনে তার কস্টিং বুঝে ও বাজারের চাহিদা অনুসারে দামকে সাযুজ্য রেখে, সামঞ্জস্য রেখে ও বাজারে ওই প্রোডাক্টটা আনতে পারছে না। আপনি চাইলেই বাজারে দাম বাড়াতে পারবেন না, বাজার একটা নির্দিষ্ট নিয়মে চলে। আপনি দেবেন না, আরেকজন ব্যক্তি 20 টাকাতেই বড়ি দেবে এবং ওখানে 18 টাকায় উৎপাদন করবে, 2 টাকা লাভও রাখবে। এটা আমি পারছি না, কারণ আমার মধ্যে জ্ঞানের অভাব আছে, আমার মধ্যে বোঝার অভাব আছে। এবং ডিএম স্যার যেটা বললেন যে আমার এক্সপোজার আমি অন্য জায়গায় গিয়ে জানতে পারছি না। আমার কাছে কে বলে দিবে যে আপনি এই প্যাকেটটার দাম 1 টাকা নয়, আপনি কলকাতায় সোয়ান প্যাকেজিং এ যান, ওখানে আপনি এটা 30 পয়সায় পাবেন, এখানেই 70 পয়সার লস হয়ে যাচ্ছে পার প্যাকেটে। তার মানে একটা মানুষকে, একটা সমবায় সংস্থাকে অর্থ রোজগার করতে গেলে, উপার্জন বাড়াতে গেলে শুধুমাত্র কয়েকজনের শারীরিক পরিশ্রমের সেটা যথেষ্ট নয়। তাদেরকে বিভিন্ন একটা সফল সমবায়ের সাথে অন্য একটি সফল সমবায়ের সংযোগ স্থাপন, বাইরের বিভিন্ন মার্কেটের সাথে তাদের সংযোগ স্থাপন এবং বিভিন্ন এক্সপোজার ভিজিট, মেলা, বিভিন্ন ওয়ার্কশপে তাদেরকে নিয়ে যাওয়া, এগুলো খুব ভীষণ কাজে, প্রশিক্ষণ দেওয়া, এগুলো ভীষণ কাজে। তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়, জ্ঞানে আমার এটুকুই বলার। আপনাদেরকে ভালো থাকবেন। আমার অফিসেই আমি বসি। আপনাদের যার যে কোনো সমবায় সমিতি, স্বনির্ভর দল, সংঘ, বিভিন্ন দপ্তর, যার যেটুকু প্রয়োজন, যদি আমি কোনো কাজে আসতে পারি, আপনারা আসবেন। ধন্যবাদ। সঞ্চালনার একটা ছোট্ট অংশে আমাকে আসতেই হলো, কারণ তুই একটা বিষয় না বললেই না। স্যার শুরু থেকে ছিলেন, উনি খুব অল্প কথায় স্যার আমাদেরকে যতটা সাপোর্ট দেন, আজকের এই যে সভা সম্ভব হচ্ছে স্যারের সাহায্য ছাড়া, স্যারের অনুগ্রহ ছাড়া সম্ভব হতো না। এবং উনি এত সুন্দর মোটিভেশন দিতে পারেন সমবায়ের সকলকে এত সুন্দর মোটিভেশন দিতে পারেন, এই মাত্র ওনার বক্তব্য শেষ হলো, তার মাধ্যমে সেটা খুব পরিষ্কার। আমরা স্যারের কাছে আশা করব ভবিষ্যতে এরকম মোটিভেশনাল ক্লাস আমরা যে ছোট ছোট করে করতে পারি বিভিন্ন ব্লকে বা পঞ্চায়েতে, নিশ্চয়ই স্যারকে আমরা পাবো। 21শে জানুয়ারি 2026 মুর্শিদাবাদ জেলায় এবং এই ঐতিহাসিক ঋতিক সঙ্গে একটা নতুন অধ্যায়ের সৃষ্টি হল। এই কারণে অধ্যায়ের সৃষ্টি বলছি যে ইতিপূর্বে আমরা যারা সমবায় সমিতির সঙ্গে যুক্ত, তারাই এই ধরনের সমবায় সমিতিগুলোকে সভাগুলোকে আহ্বান করতেন। পার্থ সেন উনি এবং ওনার ইনস্টিটিউশন আমার আজকের যে অনুষ্ঠান সঞ্চালনা, তার একটা দায়িত্ব বড়ভাবে কাঁধ পেতে নিয়েছেন, শুরু থেকেই নিয়েছেন। আমি যৌথ ভাবে এটা অর্গানাইজ করা সম্ভব হলো এবং সকলের সাহায্য সহযোগিতা পেলাম। তার জন্য ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য আমি রাখবার জন্য ওনাকে অনুরোধ করছি। শ্রী পার্থ সেন, সিইও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন, ওনার বক্তব্য শেষ হওয়ার পরে আমরা সবাই আমাদের যার যার জায়গায় একটু উঠে দাঁড়াবো। নমস্কার। আজকের এই মহতী কর্মশালায় আগত সমস্ত অতিথিবৃন্দ, আজকে আমাদের এই কর্মশালাতে যেসব মানুষজনকে আমরা পেয়েছি, যেসব অতিথিরা রয়েছে, প্রত্যেককে আজকে আমরা আগামী দিনে একসঙ্গে কাজ করার জন্য বা থাকার জন্য একটা যৌথভাবে এগিয়ে যাওয়ার একটা অঙ্গীকার করব। একই সঙ্গে যারা আজকে এই কর্মশালায় উপস্থিত থেকে এই কর্মশালাটাকে সফল করে তুলেছেন, তাদের মধ্যে অবশ্যই প্রথমে রয়েছেন আমাদের মাননীয় জেলা শাসক, সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক, কর্মাধ্যক্ষ কৃষি সেচ সমবায়, মুর্শিদাবাদ জেলা পরিষদ, মুর্শিদাবাদ হোলসেল কনজিউমার কোঅপারেটিভ
এর চেয়ারম্যান সাহেব, আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো রয়েছেন মাননীয় সিও সাহেব, এমডিসিসিবি লিমিটেড, এছাড়া ডিডিএআরডি আগের মূল্যবান পরামর্শ, তাদের অভিজ্ঞতা, তাদের প্রশ্ন দিয়ে একদম শেষ পর্ব পর্যন্ত আমাদের এই কর্মশালাটাকে সফল করে তুলেছেন। প্রত্যেককে আমাদের আয়োজকদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে রয়েছে দেবজ্যোতি চট্টরাজ, তিনিও আমাদের সমবায় পরিবারের লোক, সেরিকালচার ইসিসিএস লিমিটেডের সদস্য। তার যন্ত্রাংশ সঙ্গ দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। তিনি জাতীয় সঙ্গীতের ধুন বাজাবেন। যারা আছেন সবাই একটু উঠে দাঁড়ান। এর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ হবে। নমস্কার, সকলকে ধন্যবাদ। আমরা রয়েছি সমবায় কর্মশালা ব্যবস্থাপনায় সমবায় অধিকার মুর্শিদাবাদ রেঞ্জ এবং অনুপ্রেরণায় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা, আমরা প্রথমে চলে যাব আমাদের এখানে ব্যবস্থাপক, আমাদের সমবায় অধিকার মুর্শিদাবাদ জেলা মানব ব্যানার্জি মহাশয়ের কাছে। আপনি বলুন যে আজকে যে কর্মশালা হলো, এটা আপনার কেমন লাগলো? সেটা তো আপনারাই বলবেন আমার কেমন লাগলো। আমার যেটা হলো সেটা 305টা সমবায় সমিতিকে একটা মঞ্চে আমি আজকে আহ্বান করার সুযোগ পেলাম ডিএম সাহেবের নির্দেশনায়। এটা আমাদের দপ্তরের পক্ষে একটা বড় মাইলস্টোন এবং জেলার সমবায় আন্দোলনের ক্ষেত্রে একটা বড় কাজ হলো। এবং সকল রকমের সমবায় সমিতিকে ডিএম স্যার একটা পথ নির্দেশ দিলেন, এটা অবশ্যই একটা মাইলস্টোন। এই সভাতে জেলা সমাহর্তা এসেছিলেন, উনি কি বার্তা দিয়ে গেলেন? স্যার মূলত যেটা বললেন, প্রশিক্ষণ ভীষণ জরুরি যে কোনো রকম সমবায় সমিতি চালানোর জন্যে, এবং যারা ডিরেক্টরস আছেন, যারা সমবায়ী এবং সমবায়ের যারা কর্মচারী, স্টুডেন্টস এবং সমবায়ের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ তাদেরকে নিতে হবে। নাম্বার 2 বললেন ডাইভার্সিফিকেশন অফ বিজনেস। একটা কাজ একটা সমবায় সমিতি করবে না, একাধিক কাজ তাদেরকে করবার জন্য উনি নির্দেশ দিলেন। উনি লোন দেওয়া এবং রিকভারি দুটোকে খুব সিনসিয়ারলি দেখতে বললেন। খুব লোন যেন স্ট্র্যাটেজিক হয় এবং এনশিওর্ড রিকভারি যাতে হয় সেই বিষয়গুলো নজর রাখার জন্য বললেন। এই ছাড়া গভর্নমেন্টের যা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেই জায়গাগুলো দেখা, নতুনভাবে কোনো কাজে যদি হাত দেওয়া যায় আজকের সময়ের সঙ্গে উপযোগীভাবে সমবায়কে এগিয়ে নেওয়ার জন্যে, এবং প্রযুক্তিগত উন্নয়ন যেগুলো হচ্ছে তার বেনিফিট যাতে সব সমবায় সমিতি নিতে পারে সেই বিষয়গুলো দেখভাল করবার জন্য উনি আমাদেরকে পথ নির্দেশ দিয়ে গেলেন। আচ্ছা, আপনাদের লোন রিকভারি ব্যাপারে আপনাদের কি উদ্যোগ মুর্শিদাবাদ জেলাগত হবে না? লোন রিকভারির ক্ষেত্রে সমবায় সমিতিগুলো ওদের যা বিধিবদ্ধ ব্যবস্থা আছে সেগুলি করে। ওদের এন্ড থেকে নোটিশ পাঠানোর ব্যবস্থা আছে, একাধিক নোটিশ ওরা পাঠায়। তারপরে যখন সেখানে ফ্রুটফুল রেজাল্ট না পাওয়া যায় তখন আমাদের সমবায় আইন আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অনুসারে আমরা লোন রিকভারির জন্য ওনাদেরকে সাপোর্ট দিই আমাদের সমবায় আইনের বিভিন্ন ধারায়। এছাড়াও ভারতবর্ষে লাগু আছে বিভিন্ন আইন, আমাদের সেই আইনগুলোর সাহায্য নিতে হয় বিভিন্ন সমবায় সমিতির লোন রিকভারির ক্ষেত্রে। আপনার কাইন্ড ইনফরমেশনের জন্য এবং যারা দর্শক পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যে আমি জানাবো, মুর্শিদাবাদ জেলায় কিন্তু রিকভারির জন্য যথেষ্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, রিকভারি বাড়ছে। এসএইচজি গঠনের ব্যাপারে আপনাদের কি ভূমিকা আছে? আরও এসএইচজি গঠন বা এই যে সমবায় সমিতির যে সেই এসএইচজিগুলো সংকুচিত হচ্ছে দিনের দিন, এ ব্যাপারে আপনাদের কি অভিমত? সমবায় সমিতির ক্ষেত্রে এসএইচজি সংকুচিত হচ্ছে, আপনারা বাইরে থেকে দেখছেন। আমরা কিন্তু সমবায় সমিতির মাধ্যমে
এসএইচজি ফরমেশনের দায়িত্ব নিচ্ছি এবং এসএইচজি ফরমেশন নতুন করে হচ্ছে, তাদেরকে রিভাইটালাইজ করার জন্য যত রকম সাপোর্ট দেওয়া সম্ভব সেগুলো আমরা দিচ্ছি। আমাদের মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে একটা নতুন আইডিয়া, যেটা কিনা সারা রাজ্যের ক্ষেত্রে এবং কি দেশের ক্ষেত্রেও একটা পাইলট আইডিয়া হিসেবে ট্রিট করা যেতে পারে, সেটা হলো আমাদের এখানে মঞ্জুরি ফেডারেশন বলে একটা ফেডারেশন হয়েছে এসএইচজির মহিলাদেরকে নিয়ে, এবং তাদের দ্বারা নির্বাচিত, তাদেরই প্রতিনিধিত্বের মাধ্যমে হয়েছে। আমরা শুধু ফ্যাসিলিটেটর হিসেবে তাদের পাশে থাকছি। তারা কিন্তু তাদের পরিবারের, আমরা চাই না দুর্ঘটনা হোক, তবুও যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় সেক্ষেত্রে একটা ভালো অঙ্কের এককালীন টাকা তারা পায়। তার জন্য বাৎসরিক খুব সামান্য টাকা, 75 টাকা পার হেড পার ইয়ার, এইভাবে তাদেরকে একটা সাবস্ক্রিপশান দিতে হয়। এছাড়াও ভালো কিছু সাপোর্টও আমরা দিই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, ইভেন ডক্টরেট পর্যন্ত করলে এই টাকার অঙ্কটা ক্রমশ বাড়তে থাকে। একটা দরিদ্র মেধাবী ছেলে বা মেয়ে, সে টাকার অভাবে পড়াশুনো করতে পারছে না, তাদেরকে মোটিভেট করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, মুর্শিদাবাদ জেলা ব্যাংক এবং রেঞ্জ এবং সমবায় কর্তৃপক্ষের সঙ্গে সবাই আমরা যারা জুড়ে আছি, এসএইচজির মহিলারা, সমবায় প্রাইমারি কোঅপারেটিভগুলো, সবাই মিলে আমরা এই উদ্যোগ ভীষণভাবে গ্রহণ করেছি এবং আমরা এনকারেজ করছি সকলকে। এবং আমাদের মাননীয় সরকার বাহাদুর, তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটাকে রেজিস্টার্ড করার জন্য আইনগতভাবে, এবং সেটাও খুব সত্বর হয়ে যাবে। কাগজপত্র রেডি হয়ে গেছে বলে আমার কাছে খবর। ধন্যবাদ মানব ব্যানার্জি মহাশয়কে তার মূল্যবান রিপোর্টের জন্য। আমরা সরাসরি চলে যাব আমাদের মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কর্ণধার সিইও সন্দীপন চক্রবর্তী মহাশয়ের কাছে। আপনি বলুন যে আমাদের যে মুর্শিদাবাদ জেলায় কতগুলো এসএইচজি গঠন এখন পর্যন্ত হয়েছে? মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে মোটামুটি 21,000 মতো এসএইচজি আছে সমবায় ক্ষেত্রে, এবং যেটা মাননীয় ডিআরসিএস সাহেব বললেন, আমরাও চেষ্টা করছি সমবায় সমিতিগুলোর মাধ্যমে এসএইচজিগুলো গঠন করে, এবং ওনাদের শুধু গঠন করলে হবে না, ওনাদের সঞ্চয়ের পরিমাণ, আমানতের পরিমাণটা বাড়িয়ে তাদেরকে স্বনির্ভর করা এবং তাদেরকে লোনের সঙ্গে সংযুক্ত করার জন্য আমাদের নিরন্তর প্রয়াস জারি আছে। এবং এক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকলেও আমরা সেগুলোকে অতিক্রম করার ব্যাপারে আশাবাদী। আচ্ছা, আমি যে সেকেন্ড প্রশ্নটা করবো আপনার কাছে, যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার এই সমবায় নিয়ে যে ভাবনা চিন্তা শুরু করেছে, একদম সমবায়ের একটা বিশাল পরিবর্তন কিন্তু সাধিত হয়েছে এই সময়ের মধ্যেকালে। সেইখানে দাঁড়িয়ে যে আমাদের সমবায় ডিজিটালাইজেশন, এ ব্যাপারে আপনার কি একটু অভিমত একটু বলুন? এই কাজটি সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে বর্তমানে, এবং বর্তমানে মুর্শিদাবাদ জেলায় আজকের দিনে দাঁড়িয়ে 38টা প্যাক্স ই প্যাক্স হিসেবে ঘোষিত হয়েছে, এবং আগামী দিনে উত্তরোত্তর এই সংখ্যাটা বাড়বে, কারণ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং কাজটা চলছে। এবং আগামী দিনে সমস্ত সমবায়ের যে কার্যক্রম যেটা হবে সেটা কিন্তু ডিজিটাইজ পদ্ধতিতেই হবে, এবং আগামী দিনে ব্যাংকের সিবিএসের সঙ্গেও তার সংযোগ স্থাপন করে প্যাক্সের যে হিসেব সংক্রান্ত যে স্বচ্ছতা এবং তাদের যে কাজের যে সুযোগ সুবিধাগুলো এর মাধ্যমে আরও অনেক বাড়বে, তাদের ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রেও সুবিধা হবে, এবং আগামী দিনে তাদের কাজ করতেও অনেক সুবিধা হবে বলেই এটা আশা প্রকাশ করা যায়। সেই লক্ষ্য নিয়ে এই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ন্যাবার্ড প্রত্যেকেই এই প্রকল্পের মধ্যে আছেন, এবং তারা যেভাবে আমাদের চালিত করছেন সেইভাবেই ধারাবাহিকভাবে প্রক্রিয়াটা চলছে। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আমরা চলে যাব আমাদের প্রাক্তন সিইও জন্মঞ্জন মণ্ডলের কাছে, একটু চলে যাব আমরা। মুর্শিদাবাদ জেলাকে কেমন লেগেছে? মুর্শিদাবাদ জেলা একটা সম্ভাবনাময় জেলা। এই জেলায় সমস্যা যেমন আছে, পাশাপাশি প্রচুর রিসোর্স আছে, স্কিল্ড ম্যান পাওয়ার আছে, এবং সর্বোপরি মানুষের মধ্যে আগ্রহ আছে, যেটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তার ডেভেলপমেন্ট হবে। আমি এখানে প্রায় দীর্ঘ 5 বছর কাজ করেছি। এর আগেও তো আপনি এআরসিএস অফিসে আপনি সিডিও ছিলেন দীর্ঘদিন, আপনার অভিজ্ঞতাগুলো একটু। দেখুন, এই জেলার সমবায়ের ক্ষেত্রে যে উন্নতির যে একদম প্রারম্ভিক লগ্ন, সেই সময় থেকে আমি দেখে আসছি, এবং আমি যখন এই 2025 সালে এই জেলা থেকে চলে গেলাম, এই পিকচারটা কিন্তু খুবই আনন্দজনক, যে মানুষ যেমন রেসপন্স করেছে, এই মানুষগুলোর উপর বিশ্বাস করে এই জেলার ডিপোজিট প্রায় 1500 কোটি টাকা ডিপোজিট সাধারণ মানুষ রেখেছে, এবং এই সমবায় সমিতিগুলোর মাধ্যমে তারা সরকারের বিভিন্ন স্কিম, যেমন সে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরকারের যে বহুমুখী স্কিম, এবং যে এমএসপিতে ধান কেনা হয়, প্রত্যেকটা ক্ষেত্রে এই সমবায় সমিতিগুলো পার্টিসিপেট করছে, এবং গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, তারা ডোর স্টেপ সিবিএস ব্যাংকিং ফেসিলিটি পাচ্ছে। এটা একটা বড় কথা।
এটা একদিনে হয়নি, এর উত্তরণের যে কাহিনী সেটা খুব সুদীর্ঘ। এই মানুষগুলোকে ট্রেন করা, তাদেরকে পরিষেবা প্রদান করা তাদের মাধ্যমে, এবং সাধারণ মানুষের যে আস্থা, সমাজের যে আস্থা তাদের প্রতি, এটা খুবই আশাজনক, এবং আগামী দিনে মনে হয় যে সমবায় নেতৃত্বের হাতে আছে এই জেলা, আরও ভালো হবে, আরও সুবিধা। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আমরা আর একটি প্রশ্ন আমাদের বর্তমান সিও সাহেবের কাছে রাখতে চাই, যে এই যে সমবায় সমিতিগুলো বিশাল অঙ্কের টাকা অনাদায়ী ঋণ, এটা আমাদের ডিআরসিএস সাহেব বললেন খুব সুন্দরভাবে। এই অনাদায়ী ঋণ আদায় না হলে তো আপনার সমবায় সমিতির স্বাস্থ্য দিনের দিন খারাপ হবে। এ ব্যাপারে আপনাদের কি উদ্যোগ এখন বর্তমানে রয়েছে? আজকে কর্মশালাতে এই প্রসঙ্গটা ডিএম সাহেবের বক্তব্যের মধ্যে উঠে এসেছে। হ্যাঁ, জেলা সমাজটা বলেছেন। এবং সেটা একটা বার্তা স্বরূপ, এবং এই বার্তাটাকেও আমরা আগামী দিনে কাজে লাগাবার চেষ্টা করব। বর্তমানে আমাদের সমবায় সমিতিগুলোর সঙ্গে নিরন্তর যোগাযোগ স্থাপন করে এবং আমাদের এনপিএ মনিটরিং একটা বড়, এখন সবচেয়ে বড় হয়তো আমাদের কার্যক্রম এখন এটাই, যেহেতু আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ার শেষের দিকে চলে আসছে 25-26, তাতে করে দেখা যাবে এনপিএ আদায় কিন্তু আমাদের জেলা সমবায় সমিতিগুলো, বিশেষ করে প্যাক্স যারা প্রাথমিক কৃষি উন্নয়ন সমবায় সমিতি এবং ব্যাংকের, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ আমাদের গ্রহণ করে আমরা এগিয়ে চলেছি, এবং সমিতিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে আমাদের ব্যাংকের রিকভারি টিম করে, রেগুলার মনিটরিং করে, রেগুলার মিটিং করে আধিকারিক স্তরে, এবং কিভাবে কি করতে হবে তার সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করে আমরা করছি। আশাবাদী আমরা যে এবছর আমরা রিকভারি ক্ষেত্রে অনেকটাই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবো। ধন্যবাদ আমাদের সিও সাহেবকে। আমরা চলে যাব আমাদের মুর্শিদাবাদ জেলার ডেপুটি ডাইরেক্টর কোঅপারেটিভ অডিট সুজিত মণ্ডল মহাশয়ের কাছে। আচ্ছা সুজিতবাবু, আপনি বলুন যে আমাদের এই জেলার কোঅপারেটিভগুলোর অডিট কতদূর এগিয়েছে? আমাদের এখানে মোটামুটি দুটো ভাগ করে আমরা অডিটটা করি, একটা হচ্ছে প্যাক্স, একটা নন প্যাক্স। আমরা মেন টার্গেট হচ্ছে আমাদের প্যাক্সের অডিটটা নিয়ে। তো এই মুহূর্তে আজকের দিনে আমরা মোটামুটি 464টা প্যাক্সের অ্যালটমেন্ট করেছি, তার মধ্যে 264টা অ্যালটমেন্ট করেছি, 258টা আমাদের অডিট কমপ্লিট হয়ে গেছে। আর এইবার একটা নতুন চালু হয়েছে সিস্টেম অডিট, যেটা আমাদের অনলাইন অডিট। এবার ওটার মধ্যে আমরাই প্রথম পাইলট প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুর্শিদাবাদ শুরু করেছি। এখন পর্যন্ত আমরা মোটামুটি 38 কমপ্লিট করেছি। ধন্যবাদ আপনাকে। একটু সামান্য আমরা আমাদের যে আয়োজক এই কর্মশালার, তার মধ্যে একজন আমাদের সিডিও সাহেব আছেন পার্থবাবুর কাছে, এবং প্রচুর সমবায় সমিতি থেকে আমরা দেখলাম প্রতিনিধি এসছে, যোগ দিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে। এর আসল রহস্যটা একটু বলুন। প্রথমে বলা ভালো যে এটার মূল আয়োজক কিন্তু হলেন আমাদের সমবায় অধিকার মুর্শিদাবাদ রেঞ্জ কোঅপারেশন ডাইরেক্টর থেকে আমরা যারা সহযোগী হিসাবে সমবায়গুলো রয়েছে এখানে, তারা সবাই মিলে সহযোগিতা করে, যেহেতু এটা ডিএম সাহেব একটা নতুন একটা ধারণা এখানে দিচ্ছেন, আমাদের সঙ্গে উনি অভিভাবকের মতো থাকবেন, সেই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে হাত লাগিয়ে এটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছি। মূল উদ্দেশ্য একটাই, জেলার সমবায় আন্দোলনকে আরও জোরদার করা। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। চলুন আমরা সরাসরি চলে যাব জেলা সমাহর্তের কাছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমি ঋত্বিক সদন থেকে সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী, হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। আমরা চলে এসেছি আমাদের জেলা সমবায়ের কর্ণধার এবং এডিএম অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টর, অ্যাডিশনাল ডাইরেক্টর মিশন মুর্শিদাবাদ। ঠিক স্যার, তো আমরা জানতে চাইব আপনার কাছে যে আজকে যে সমবায় নিয়ে যে কর্মশালা হলো, আপনার এই কেমন লেগেছে এই কর্মশালাকে, প্রথমে সেটা জানব। সমবায় নিয়ে যে কর্মশালা আজকে অনুষ্ঠিত হলো সেটা আমাদের একটা পরিকল্পনার মধ্যেই ছিল। মাননীয় জেলা শাসক মুর্শিদাবাদ জেলা, উনি বেশ কিছুদিন ধরেই এই কর্মশালা করবার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলেন, এবং আজকে যে কর্মশালায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক পরিমাণ প্যাক্স কিন্তু আমাদের এই মুর্শিদাবাদ জেলায় রয়েছে। এবং এখানে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীরা রয়েছে, যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত স্তরে তারা ক্লাস্টার ফর্ম করেছে, অর্থাৎ সংঘ ফর্ম করেছে, এবং সেই সংঘ সেটাও একটি সমবায়ের আন্ডারে। 250টি সংঘ রয়েছে মহিলাদের এখানে, 26টি মহাসংঘ রয়েছে, ভাগীরথী মিল্ক ইউনিয়নের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠান রয়েছে,
এছাড়া এখানে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, হাউজিং থেকে শুরু করে বিভিন্ন এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, মিল্ক কোঅপারেটিভ সোসাইটি রয়েছে। ফলে মুর্শিদাবাদ জেলায় কিন্তু সমবায় নিয়ে বহু বছর ধরেই সমবায় নিয়ে যথেষ্ট অগ্রগতি আমরা দেখেছি এবং বর্তমানে এই সমবায়ের অগ্রগতিকে যাতে অবিচ্ছিন্ন ধারায় এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই ছিল আমাদের জেলা প্রশাসনের একটি প্রয়াস। আমাদের বিশেষ করে সমবায় দপ্তরের পক্ষ থেকে তাদের ব্যবস্থাপনায় আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালা আজকে অনুষ্ঠিত হয়েছে এবং এই কর্মশালাতে আমরা যে সমস্ত সমবায় সংস্থা যারা ভালো কাজ করছে, যারা নিবিড়ভাবে মানুষের সাথে পাশে থেকে কাজ করছে, যারা আর্থিক দিক থেকে এই মুহূর্তে স্বয়ম্বর হয়ে উঠেছে এবং যারা কিছু সৃজনশীল কাজ করছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। আর জেলা শাসক মহাশয় ইতিমধ্যেই আমাদের এই সমবায় কর্মশালাতে ঘোষণা করলেন যে যারা সমবায় বন্ধুরা রয়েছে তাদের যে সমস্ত সমবায় খুব ভালো কাজ করছে তাদের একটা এক্সপোজার ভিজিট, এক সমবায় থেকে আরেক সমবায়ে তাদের নিয়ে যাওয়া, তাদের সাথে আলোচনা করা, এটার উপরে জোর দিতে বলেছেন এবং আমাদের একটি স্পেশাল ড্রাইভ দিতে বলেছেন। আমরা স্পেশাল ড্রাইভ দেবো এবারে, সেটা হচ্ছে সমবায়ের সদস্য পদ যাতে বাড়ানো যায় আরও। কারণ নতুন করে সমবায়তে সদস্য পদ না গ্রহণ করলে কেউ সেই সমবায়টা ধরে রাখা খুব কঠিন। ফলে এটার দিকে আমরা এখন বিশেষ নজর দিচ্ছি। আর যে সমস্ত সমবায় ব্যাংক রয়েছে তাদের যদি কোনো অনাদায়ী ঋণ থেকে থাকে, অনেক ব্যাংকের রয়েছে কিছু কিছু, সেই অনাদায়ী ঋণটা যাতে দ্রুত আমরা তুলে আনতে পারি এবং নতুন করে বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে স্বল্প সুদে ঋণ প্রদান করতে পারি, সেই ব্যাপারে ব্যবস্থাপনার জন্য আমরা কিন্তু এই কর্মশালায় আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। ধন্যবাদ আমাদের এডিএম তথা ডক্টর সুকান্ত সাহা মহাশয়কে। এই একটা সুন্দর একটা কথা তিনি বলেছে সমবায় সম্পর্কে, আমরা ধ্যান ধারণা কিছু পেলাম। আমরা এডিএমের কাছে জানতে চাইব যে সমবায় সমিতির যে আমানত সংগ্রহকারী সমিতিগুলো রয়েছে সেগুলো সরকারিভাবে কতটা গ্রহণযোগ্য। মানে আমরা কেন এটা ক্লিয়ার করি, আমরা বিডিও অফিসে গিয়ে অনেক সাংবাদিক দেখেছি যে সমবায়ের যে অ্যাকাউন্টগুলোকে মানে একটা অচ্ছুতের মতন দেখানো হয় এবং যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রহণযোগ্যতা বেশি। এর কারণটা আমরা একটু জানতে চাইবো। অনেক সময় সমবায় অ্যাকাউন্টটা গ্রহণযোগ্য করে না অনেক অফিসার, এই ব্যাপারে আপনার অভিমত কী? বিশেষ কোনো ক্ষেত্রে যদি কেউ এই ধরনের কোনো অভিযোগ করে থাকে বা কোনো অনাগ্রহ দেখিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা কেস টু কেস বিবেচনা হবে। কিন্তু আমি আজকে এইটুকু বলতে চাই একজন জেলা আধিকারিক হিসেবে, সমবায় দপ্তরের একজন নোডাল অফিসার হিসেবে, সেটা হলো যে পশ্চিমবঙ্গ সরকারের সমবায় বিভাগের অধীনে কিন্তু একটি বৃহৎ সমবায় ব্যাংক রয়েছে যার শাখা রয়েছে বিভিন্ন জেলায়। এছাড়াও সমস্ত জেলাভিত্তিক যে সমস্ত সমবায় ব্যাংক রয়েছে তারা কিন্তু সেই রাজ্য স্তরের যে বৃহৎ সমবায় ব্যাংক তার সাথে সংযুক্ত রয়েছে। ফলে সমবায় ব্যাংক এটা কিন্তু একটা বহু পুরনো প্রচলিত একটি প্রথা এবং সেই সমবায় ব্যাংক থেকে মানুষ তার প্রয়োজনে যে কোনো সময় ঋণ পাবেন, এটা মানুষের কাছে একটা ভরসার জায়গা। ফলে সমবায় ব্যাংককে আরও যাতে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেটা একটা বড় প্রয়াস দপ্তরের তরফ থেকে থাকবে। আর ঋণ খেলাপি হোক বা সমবায় ব্যাংক অ্যাকাউন্টের গ্রহণযোগ্যতা বিষয়ে হোক, এগুলো নিয়ে যদি কোথাও কোনো অনাগ্রহ বা অনীহা দেখা যায় বা অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই দপ্তর সেগুলো কেস টু কেস মিট আপ করবে। থ্যাংক ইউ। খুব সুন্দর কথা বলেছেন আমাদের সাহেব যে সমবায় ব্যাংক নিয়ে যদি কোথাও যদি কোনো অভিযোগ হয় অ্যাকাউন্ট নিয়ে, উনি ব্যবস্থা গ্রহণ করবেন। সমবায়ের গ্রহণযোগ্যতা অনেক বেশি। আমরা জানি আরেকটি কথা, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার সমবায়গুলোকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা খুব সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন, যে ডিজিটাল করছেন আর কি, সে ব্যাপারে আপনার একটু অভিমত বলুন। কতগুলো হয়েছে ডিজিটাল, কতগুলো বাকি আছে? আমাদের জেলায় ডিজিটাইজেশনের কাজ খুবই ভালো হয়েছে। মুর্শিদাবাদ জেলায় আমাদের প্রায় 80% অ্যাকাউন্ট এবং সমবায় ব্যাংকের ডিজিটাল ম্যাপিং হয়ে গেছে। আর বাকি যেটুকুই আছে সেগুলো আমাদের
তদন্ত করে কেস টু কেস আমরা দেখে দেখে বাকিটুকু করছি। খুব স্বল্প সময়ের মধ্যে, আরও 1 থেকে 1.5 মাস সময়ের মধ্যে আমাদের 100% ডিজিটাইজেশনের কাজও হয়ে যাবে এবং মানুষের ডিজিটাইজেশন হওয়ার ফলে যেটা সুবিধা হবে, আগামী দিনে সমবায় ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে বিশেষ করে এটিএম বা অন্যান্য যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে সুযোগ সুবিধাগুলো হয়, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার ইত্যাদি, এগুলো অনেক আরও সহজ হয়ে যাবে আগামী দিনে। বাহ, সুন্দর বলেছেন উনি ডিজিটাইজেশন নিয়ে। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো স্যার, যে আমাদের জেলা সমাহর্তা যে বার্তা দিলেন অনাদায়ী ঋণের ব্যাপারে, এই অনাদায়ী ঋণ যদি আদায় না হয় তাহলে মানে একটা সমবায়ের স্বাস্থ্য কতটা ভালো থাকতে পারে, এই ব্যাপারে আপনার একটু অভিমত। অনাদায়ী ঋণ এটা সবসময়তেই যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুব একটা স্বাস্থ্যকর হয় না। জেলা শাসক যথার্থই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা ওনার নির্দেশ মেনে আমরা যেটা করব, আগামী 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি আমরা বিশেষ করে যে সমস্ত জায়গায় আমরা অনাদায়ী ঋণের পরিমাণ বেশি রয়েছে, আমরা ব্যাংকগুলোকে পর্যালোচনা করে ব্যাংকের সিইওদের নিয়ে বসে আমরা সেই সমস্ত জায়গায় আমরা ক্যাম্প করব। ঋণ প্রদান ক্যাম্প, ক্রেডিট ক্যাম্প, ঋণ ডিসবার্সমেন্ট, ক্রেডিট ডিসবার্সমেন্ট এবং রিপেমেন্ট ক্যাম্প, আমরা এগুলো কিন্তু আগামী 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি কিন্তু করব। শেষে ছোট্ট একটি প্রশ্ন করবো আমি আমাদের সাহেবকে, এসএইচজি গ্রুপের ব্যাপারে। এসএইচজি সমবায় সমিতির যে গ্রুপগুলোতেও প্রচুর রয়েছে, আবার মহিলা সংঘ হয়েছে, আজকে পঞ্চায়েতের দিকে গ্রুপগুলো চলে যাচ্ছে সমবায় সমিতি থেকে ভেঙে। এ ব্যাপারে আপনাদের কি যোগিতা রয়েছে এবং কি আপনাদের অ্যাকশান রয়েছে এ ব্যাপারে? স্বনির্ভর দল এসএইচজি গ্রুপ যেটা বলছেন, এটা সবটাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনে 2টো দপ্তরের আলাদা গ্রুপ তৈরি হয়। এনআরএলএম বা এসআরএলএম, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন, তার আন্ডারে যে সমস্ত দল গঠিত হয়েছে সেগুলো পোর্টালের মাধ্যমে সেগুলো সবসময়তেই আমাদের মনিটরিংয়ের মধ্যে থাকে। 2টো গ্রুপের ক্ষেত্রেই সুযোগ সুবিধা আমরা সমানভাবে দিচ্ছি। বিশেষ করে মহিলাদের যারা পঞ্চায়েত দপ্তরের অধীনে যে সমস্ত গ্রুপ রয়েছে, সেটাও আমাদের জেলায় প্রায় 1 লক্ষ গ্রুপ রয়েছে এবং যেখানে আমাদের কোঅপারেটিভ সমবায় দপ্তরের অধীনে গ্রুপ রয়েছে, তারাও প্রচুর গ্রুপ রয়েছে। এবং এখন যেটা ব্যবস্থাপনা হয়েছে যে আমাদের পঞ্চায়েত দপ্তরের অধীনে যে সমস্ত গ্রুপ রয়েছে এবং সমবায় দপ্তরের অধীনে যারা রয়েছে বিভিন্ন কোঅপারেটিভের অধীনে, তাদেরকেও আমরা পঞ্চায়েত দপ্তরের অধীনে নথিভুক্তিকরণ করে নিচ্ছি, যাতে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদের কোথাও কোনো অসুবিধা না হয়। সব মিলিয়ে আমরা 2 ধরনের গ্রুপেরই পরিচর্যা এবং তাদের ঋণ প্রদান, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি আমরা সবটাই সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সাহেবকে। আমি সরাসরি আমাদের এডিএম সাহেবের কাছে থেকে সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী, হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। ধন্যবাদ। আলোকের নক্ষত্র বাসরে, ক্ষণিকের অবসরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে, ক্ষণিকের অবসরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে।